2-3 সেকেন্ড পরে সম্ভবত ওনার ইয়ারফোনে কেউ জিজ্ঞেস করেছে যে আস্ক হার যে উনি কি বলেছেন। তিনি আমাকে আবার রিপিট কোয়েশ্চেন করলেন যে আপনি কি সো কল বললেন? জি, আমি ওনাকে সো কল প্রাইম মিনিস্টারই বলেছি। এরপর আমার মোবাইল একের পর এক মেসেজ আসতে থাকে যে আমাদের যে 2023 সালে যে 28শে অক্টোবর এই ঘটনাটা ঘটলো, এটার পর থেকে ডে টু ডে বেসিস আমাদেরকে রিপোর্ট তৈরি করতে হয়েছে। আমরা ঘরে থাকতে পারিনি, আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে গিয়ে কাজ করতে হয়েছে। বলেছি যে বাবা, আমরা যেহেতু একটা যৌথ পরিবারে বড় হয়েছি, বাবা মারা যাওয়ার পরে আপনি জানেন যে যৌথ পরিবারে যদি প্রধান যখন চলে যান, তখন অনেক ধরনের ক্রাইসিস একটা পরিবারের উপর চলে আসে। তো ওই সময় যেহেতু শুরু থেকেই ফ্যামিলির বিভিন্ন লেভেলে ডিসিশন মেকিং এ আমার একটা পার্ট থাকতো। আর আমি খুব পরিশ্রমী, একেবারে ছোটবেলা থেকেই পরিশ্রমী, এবং আমি কখনো মানুষকে মিথ্যা আশ্বাস দিতাম না। আমি যে কাজটা পারবো আমি ইয়েস বলে কাজটা নিয়ে একেবারে 100% এফোর্ট দিয়ে এটা আমার বেস্টটুকু দিতাম। আর যেটা পারবো না বলে দিতাম যে করবো না। তো সেই জায়গাগুলো থেকে ফ্যামিলির একটা ডিপেন্ডেন্সি আমার উপরে ছিল, হোল ফ্যামিলির। মানে আমার চাচা চাচি, চাচাতো ভাই বোন, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আছেন, আমার ফাদার ইন ল, শ্বশুর বাড়ি, আমার শ্বশুর আমাকে একেবারে নিজের মেয়ের থেকেও বেশি আদর করেন। তো এই সবকিছু মিলিয়ে যখন বাবা চলে গেলেন, বেশ কিছু দায় দায়িত্ব আমার উপরে একেবারেই চলে আসতো, মানে অটো চলে আসতো। সেখানে অনেক স্ট্রাগল আমাকে করতে হয়েছে। আর যখন বাবা চলে গেছেন, তখন এই যে বিরোধী দলের উপর যে অত্যাচারের যে বিষয়গুলো বিভিন্ন সেক্টর থেকে আরো অনেক বেশি বাড়তে শুরু করলো জিনিসগুলো, তখন এগুলো আমাকে ট্যাকল দিতে হয়েছে। যেমন আমরা যদি আমার বাবার একটা লোন ছিল, এই লোনটাকে আমি সেটেল ডাউন করার জন্য প্রপার্টি বিক্রি করতে চেয়েছি, পটল সাহেবের প্রপার্টি বলে বিক্রি করতে দেয়নি। কেউ কিনতে চায়নি। কেউ কিনতে চায় নাই, কেউ কেনার জন্য লোন নিতে গেছে, কার প্রপার্টি কিনবে? পটল সাহেবের প্রপার্টি। এই জন্য সেই লোনটাও তাকে দিতে দেয় নাই। এমন হয়েছে যে ভাড়াটিয়া এসেছে বাসায়, ভাড়াটিয়া এসে পুরো ফ্ল্যাট দখল করে নিয়েছে, এবং তাকে বিতাড়িত করতে গিয়ে আমি 4টা 5টা মামলার আসামি হয়ে গেছে, আমার ফুল ফ্যামিলি আসামি হয়ে গেছে। কি মামলা? গহনা চুরির মামলা। তারপরে হচ্ছে রেজিস্ট্রি ফারজানা শারমিন পুতুল, পুতুলের মেয়ে, গহনা চুরি করেছে। এক্স্যাক্টলি পাসপোর্ট চুরির মামলা। হ্যাঁ, এইগুলা শুধু আমি না, আমি, আমার হাজবেন্ড, আমার ব্রাদার ইন ল, আমার ব্রাদার, অনেকে, ছোট ভাই বড় ভাই সবাই মিলে এই মামলাগুলো আমাদের শিকার হতে হয়েছে। এগুলোকে আমাকে আমাকে ফেস করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে এগুলো নিয়ে। ফিনান্সিয়াল স্ট্রাগলটা ছিল, কারণ আমার বাবা খুব অনেস্ট মানুষ ছিলেন, আপনারা জানেন, এবং সবকিছু মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিন্তু এমন কোনো কিছু আমাদের ছিল না যেটা দিয়ে আমরা এক্সট্রা কোনো কিছু কভার দিতে পারবো। সো ওই জায়গাটা থেকে আমাদেরকে বেশ স্ট্রাগল ফেস করতে হয়েছে, সেটাতে আমাকে পার্ট নিতে হয়েছে। তারপরে আমি একজন ওয়াইফ, আমি একজন মা, আমি একজন আইনজীবী, আমি একজন রাজনীতিবিদ। তো 4টা লাইফ। আবার রাজনীতিবিদ হিসেবে আমার ডে বাই ডে আমার দায়িত্ব বেড়েছে। প্রথমে আমি যখন বিএনপির মানবাধিকার কমিটিতে যোগ দিই, তখন একটা দায়িত্ব ছিল। আস্তে আস্তে আমি মিডিয়া সেলে আমাকে নেওয়া হলো, তারপর আমাকে ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে নেওয়া হলো, লাস্টে আমাকে নাটোর জেলার জয়েন্ট কনভেনর করা হলো। যতদিন গেছে দায়িত্ব বেড়েছে, কাজ বেড়েছে। তো আর এই পদগুলো পাওয়ার পেছনে আমার ডেডিকেশনটা কাজ করেছে, এবং আমি যেটা বলেছি যে আমি যেই কাজটা নিয়ে আমি 100% দিই। আমি যখন মানবাধিকার কমিটিতে ছিলাম, আমরা 3টা পাবলিকেশন করেছি উইথ হাই রিস্ক। যে সময় মানুষ মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলতে ভয় পেত, সে সময় সুযোগ ছিল না। কোনো সুযোগ ছিল না। সেখানে আমরা বই আকারে বের করেছি, বই ছাপা, বই এগুলো তৈরি করার পরে, কম্পাইল করার পরে, যখন আমাদের টিম ছিল, আমি একলা কাজ করিনি, আমার পুরো টিম নিয়ে কাজ করেছি। আমরা পুরো টিমই কিন্তু হাই রিস্কে কাজ করেছি। আমরা বই ছাপাতে দিলে প্রেস বন্ধ হয়ে যেত। আমরা প্রোগ্রাম করতে যাব, প্রোগ্রামে আমাদেরকে ভেন্যু চেঞ্জ করতে হতো। আমার মনে আছে যে যেই বছর 10th ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডেতে র্যাবের উপর স্যাংশন আসলো, ওদিন আমাদের লেকচরে এই একটা বুক পাবলিকেশনের কাজ আমাদের বুক লঞ্চিং এর কাজ চলছিল, প্রোগ্রাম চলছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন আমাদের অনলাইনে কানেক্টেড ছিলেন। আমরা মিনভাইল খবর পেলাম যে এরকম র্যাবের উপর স্যাংশনটা এসেছে। সো এই স্যাংশন গুলো আনার পেছনেও আমাদের মানবাধিকার বিষয়ে যে আমাদের যে লঙ্ঘনগুলো ঘটেছে, এইগুলো কিন্তু আমরা আমরা রিপোর্ট করেছি টাইম টু টাইম। নট অনলি দ্যাট, আমাদের যে 2023 সালে যে 28শে অক্টোবর এই ঘটনাটা ঘটলো, এটার পর থেকে ডে টু ডে বেসিস আমাদেরকে রিপোর্ট তৈরি করতে হয়েছে। আমরা ঘরে থাকতে পারিনি, আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে গিয়ে কাজ করতে হয়েছে। সো এতগুলো কাজ একসাথে করা, হ্যাঁ, দিনে তো 24টা ঘন্টাই, দিনের 24 ঘন্টা তো বাড়ে না। তো আমি বলবো যে আমার লাইফটা গেছে খুবই স্ট্রাগলিং গেছে, এবং এই যে ভয় তো আছে, পুলিশের ভয়, এমনও গেছে যে টকশো করেছি,
স্ক্রিনে বসে আছি, মেসেজ এসছে যে বাসায় আজকে এসেন না। আমি স্পেসিফিক্যালি একটা ঘটনা বলি, চ্যানেল 24 এটা সম্ভবত ছিল 3rd আগস্ট 2024, 5ই আগস্টের ঠিক দুদিন আগে। এরকম একটা, সরি 1st আগস্ট ছিল এটা। চ্যানেল 24 একটা প্রোগ্রামে আমি কথা বলতে বলতে সো কল্ড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছি। এটা বলার সাথে সাথে আমার যিনি কো পার্টনার ছিলেন ওখানে, উনি একটু দেখলাম যে অখুশি হলেন। অ্যাঙ্কার যিনি ছিলেন উনি ইনিশিয়ালি কোনো কথা বলেন নাই, কিন্তু 2-3 সেকেন্ড পরে সম্ভবত ওনার ইয়ারফোনে কেউ জিজ্ঞেস করেছে যে আস্ক হার যে উনি কি বলেছেন। তিনি আমাকে আবার রিপিট কোয়েশ্চেন করলেন যে আপনি কি সো কল্ড বললেন? জি, আমি ওনাকে সো কল্ড প্রাইম মিনিস্টারই বলেছি। এরপর আমার মোবাইলে একের পর এক মেসেজ আসতে থাকে যে ডোন্ট কাম হোম টুডে। আমার মা একের পর এক কল করতে থাকে। তো আমি যখন চ্যানেলের প্রোগ্রাম শেষ করলাম, ওরা আমাকে বলল যে আমি আজকে আপনাকে অন্য গাড়ি দিয়ে পৌঁছে দেই। আই সেড অসুবিধা নেই, দেখা যাক কি হয়, যদি কিছু ঘটার থাকে কপালে সেটা তো ঘটবেই। সেরকম এটা একটা ইনসিডেন্ট বললাম। আমি অবশ্য ওদিন বাসায় ফিরেছিলাম। মা বলে যে তুমি এত রাতে বাসায় ফিরবে না, তোমাকে ওরা তুলে নিয়ে যাবে, তুমি কেন এটা বলতে গেছো? বাট আমার কণ্ঠ কখনো কেউ রুদ্ধ করতে পারে নাই। আমি যখন কথা বলেছি, আমি যেটা ফিল করেছি সেটাই আমি বলেছি। সো আমরা সেটা রেজাল্টও পেয়েছি আলহামদুলিল্লাহ। বাট আমাদের স্ট্রাগল এখনো শেষ হয়নি, সামনে আরো অনেক স্ট্রাগল আমাদের আছে, করতে হবে।